শুনো, তাইলে এটা হচ্ছে আমাদের ফিন্যান্সের শেষ অধ্যায়। কোন অধ্যায়? শেষ অধ্যায়। অধ্যায়টা হচ্ছে সম্ভবত নবম অধ্যায়, না? আচ্ছা, যাই হোক, ঝুঁকি ও মুনাফার অধ্যায়। তো এইখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমে মুনাফার হার নির্ণয় করা। একদম রুট লেভেল। এটা পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে? মুনাফার হার নির্ণয় করার পরে নির্ণয় করতে হয় প্রত্যাশিত বা গড় মুনাফার হার। কী করতে হয়? প্রত্যাশিত বা গড় মুনাফার হার। এই জায়গাতে আইসা কিছু কাহিনী আছে। কি আছে? কিছু কাহিনী আছে। এখানে দুই ধরনের প্রশ্ন হইতে পারে। কয় ধরনের প্রশ্ন? দুই ধরনের প্রশ্ন। একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকতে পারে। সম্ভাবনা ইংরেজি হচ্ছে প্রবাবিলিটি। কি? প্রবাবিলিটির মান দেওয়া থাকতে পারে। এটা পিআই দ্বারা বোঝায়। কি দ্বারা বোঝায়? পিআই, সম্ভাবনা বা প্রবাবিলিটি। প্রবাবিলিটি পি দ্বারা বোঝায়, পিআই দ্বারা বোঝায়। ওকে। তারপরে আরেকটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকে না, শুধু বছর দেওয়া থাকে। কি দেওয়া থাকে? বছর দেওয়া থাকে, কোনো সম্ভাবনার মান টান দেওয়া থাকে না। এই এক ক্যাটাগরির সূত্র। তো সম্ভাবনার মান দেওয়া থাকলে আর সম্ভাবনার মান দেওয়া না থাকলে এটা দুই জায়গাতে প্রভাব ফেলে। একটা হচ্ছে প্রত্যাশিত গড় মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে এটার প্রভাব আছে। আর একটা হচ্ছে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলে। এটাকে কি বলে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর এটার সংকেত হচ্ছে সিগমা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা আদর্শ বিচ্যুতির এটার সংকেতটা হচ্ছে কি? সিগমা। এটারে কি বলে? এটারে সিগমা বলে। কি বলে এটারে? সিগমা বলে এটারে। এই সিগমাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কি ডিভিয়েশন? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা আদর্শ বিচ্যুতি। তো তোমার এখানেও সেম কাহিনী। যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে তাইলে এই সূত্র, আর যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে এই সূত্র। তারপরে এইটার পরে আমাদের বের করতে হবে সিবি। কি বের করতে হবে? সিবি, যেটার আরেক নাম ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট, পূর্ণরূপ, বাংলা হচ্ছে বিভেদাঙ্ক। কি হচ্ছে? বিভেদাঙ্ক। এই সিবি কীভাবে নির্ণয় করে বুঝো, মনোযোগ দাও। এই সিবি নির্ণয় করে তুমি এই যে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করবে না, আদর্শ বিচ্যুতি নির্ণয় করবে কি না? করবা। আদর্শ বিচ্যুতি যদি তুমি নির্ণয় করো তাইলে এইখানকার আদর্শ বিচ্যুতির মান এখানে আসবে। আর এটা কি? আর এর উপর বার দেওয়া না? তো আমরা আর এর উপর বার দেওয়া কিছু করছি নি আমরা এখানে। এই যে দেখছো নি, প্রত্যাশিত বা গড় মুনাফার হার। তার মানে আর এর উপর বার দেওয়া, এটা হচ্ছে গড় মুনাফার হার। এটা হচ্ছে কিসের মান? গড় মুনাফার হার। তো তোমার এটা যদি গড় মুনাফার হার হয় তাহলে আমরা সিবি নির্ণয় করতে হলে আমাদের কি কি সূত্র লাগবে? আগেই কি কি মান লাগবে আমাদের হাতে? গড় মুনাফার হার লাগবে আর আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান লাগবে। ওইগুলো আমরা 2 নম্বর সূত্র আর 3 নম্বর সূত্রতে। 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র, আর 3 নম্বর সূত্র হচ্ছে আদর্শ বিচ্যুতির নির্ণয়ের সূত্র। আর সিবির মধ্যে এই দুইটা সূত্রের মানেই সিবির মধ্যে ডিরেক্ট লাগে। এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিরেক্ট চলে আসছে আর নিচে চলে আসছে। আর এটারে 100 দিয়ে গুণ দেয় আর কি, নর্মালি 100 দিয়ে গুণ দেয় এটাকে। তাহলে এই যে আদর্শ বিচ্যুতি, তার মানে কি, যখন সিবি বের করতে বলবো আমাদের, তখন আমাদের অটোমেটিক্যালি আদর্শ বিচ্যুতির মান লাগবে আমাদের, আর গড় আয়ের হার মান লাগবে আমাদের। কনসেপ্ট ক্লিয়ার? এই হচ্ছে এক ক্যাটাগরির অঙ্ক। এগুলো হচ্ছে তোমার নর্মালি ধরো সিঙ্গেল প্রজেক্ট বা ভিন্ন ভিন্ন। কিন্তু যখন পোর্টফোলিও নির্ণয় করতে বলে, পোর্টফোলিও নির্ণয় করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সূত্র। আমাদের ওই পার্টের মধ্যে যেরকম আছে গড় আয়ের হার নির্ণয়, আর বার, ঠিক এখানেও আর বার না, আর গড় আয়ের হার, গড় আয়ের হারও না, আয়ের হার নির্ণয়। কি নির্ণয়? আয়ের হার নির্ণয়। আচ্ছা, স্যারে মনে হয় ভুলটুল করছি নি এখানে, একটু দেখে নিই স্যারে। গড় মুনাফার হার নির্ণয় আর হচ্ছে পোর্টফোলিও আয়। আচ্ছা, এটাও সেম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গড় আয়, এটা হচ্ছে পোর্টফোলিও আয়ের হার। কিসের কি এটা? পোর্টফোলিও আয়ের হার। আর এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিনে এটা আর কিনে, এটা জাস্ট ফি লাগাই দিছি, এটা দ্বারা বোঝাচ্ছে এটা পোর্টফোলিও। তারপর সহসম্বন্ধ দেখো, কোভেরিয়েন্স। সহসম্বন্ধ মানে কি? কোভেরিয়েন্স নির্ণয় করতে হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন
এ অর্থাৎ দুইটা প্রজেক্টের মান লাগে, এ আর বি, আর তাদের মধ্যে হচ্ছে রিলেশন, কোরিলেশন। এই কোরিলেশন হচ্ছে এটা, কোরিলেশনের সূত্র এরা এই বইতে দেয় নাই, তারপরেও আমি তোমাকে এটা দেখাইয়া দেবো, সমস্যা নাই। দেন ইসলাম, মনোযোগ কি আছে? পুরোপুরি আছে? মন কি ভালো না খারাপ? হ্যাঁ, কেন, কি হয়েছে? হ্যাঁ, ট্যুরের জন্য টাকা দিতেছে না, এই জন্য মন খারাপ। আমি তো দেখতেছি তোমার মন মনে হইতেছে খারাপ। আচ্ছা দেখো, আমাদের প্রথম সূত্রটা তো এখানে কি বলছে, এখানে মুনাফার হার নির্ণয়। কি নির্ণয় এখানে? মুনাফার হার নির্ণয়। আচ্ছা, মুনাফার হার নির্ণয় মানে কি? আমি যা বিনিয়োগ করছি, তার পার্সেন্টেজটা কত, তার উপর মুনাফার হারটা কত। যেমন ধরো আমি 100 টাকা বিনিয়োগ করছি, 100 টাকা বিনিয়োগে আমার লাভ হয়েছে ধরো 5 টাকা, তাহলে আমার মুনাফার হার কত? 5/100। যা লাভ করছি সেটা, আর যা আমার মূলধন সেটা দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলে যেটা আসবে ওইটাই হচ্ছে আমার মুনাফার হার। এটাই হচ্ছে এই সূত্রটার কনসেপ্ট। ক্লিয়ার? এবার আসো প্রশ্নতে কি বলছে দেখো। প্রশ্নতে এখানে বলছে সমস্যা 1, প্রতিটি শেয়ারের ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। শেয়ার প্রতি লভ্যাংশ কত? 5 টাকা। প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য কত? 140 টাকা। তাইলে তুমি আমার বলো এই শেয়ারের লাভ কত হইব? বলো। হ্যাঁ, শেয়ারে তুমি ক্রয় করছো 100 টাকা দিয়া, শেয়ারের লাভ পাইবা 5 টাকা, লাভ হবে, লভ্যাংশ মানে মুনাফা। আর শেয়ার যদি তুমি বিক্রয় করো, এখন বিক্রয় মূল্য হচ্ছে 140 টাকা, তাহলে কিনছো 100 টাকা দিয়া, বিক্রি করলে পাইতেছে 140 টাকা। কত টাকা লাভ হইতেছে? 40 টাকা। আর প্রফিট জাতীয় লভ্যাংশ পাইবা কত টাকা সাথে? আরো 5 টাকা। তাহলে তোমার লাভ কত হইতেছে? 45 টাকা। 45/100, 45 লাভ হয়েছে, 100 আমার বিনিয়োগ, তাহলে 45/100 গুণন 45/100 গুণন শতকরার 100, তাহলে কত হবে? 45% না? এই যে 45%। দেখো তাহলে এই সূত্রটা দ্বারা কি বুঝাইছে? D1 আমরা এখানে লিখছি CF। কি লিখছি আমরা এখানে? CF। ওইটা আমাদের কি? এটা আমাদের মূলত প্রফিটেই, লভ্যাংশই। তাহলে D1 দ্বারা লভ্যাংশ বুঝাইছে 5 টাকা। কত টাকা? 5 টাকা। আর P1 দ্বারা বুঝাইছে বর্তমান মূল্য, বিক্রয় মূল্য। কি বললাম স্যার? আর P0 দ্বারা বুঝাইছে শেয়ারের পূর্বের মূল্য, যেই মূল্যতে আমি ক্রয় করছি। P0 দ্বারা কি বুঝায়? শেয়ারের পূর্বের মূল্য ক্রয় করছি। তাহলে 140 টাকা বিয়োগ 100 টাকা, 40 টাকা। অর্থাৎ আমার শেয়ার বাবদ কত লাভ হইতেছে সেই 40 টাকা বের করছি আমি এই সিস্টেমে। আর 5 টাকা হয়েছে আমার লভ্যাংশ, তাহলে 5 + 40 = 45। তাহলে আমার এই 100 টাকার বিনিয়োগে আমি 45 টাকা আয় করতেছি। তাহলে 100 টাকার উপর 45 টাকা কত পার্সেন্ট? 45%। কনসেপ্টটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে এবার সমস্যা 2টা আমরা একটু দেখি। সমস্যা 2 কি বলছে দেখো, মনোযোগ দাও। হ্যাঁ, মনোযোগ দিতেই হবে তোমাকে অবশ্যই। শাকিল অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছে কি 100 টাকা। কত টাকা? 1 বছর শেষে শেয়ারটি 20 টাকায় বিক্রয় করে। কত টাকা বিক্রয় করে? 20 টাকা। লভ্যাংশ বাবদ প্রতি বছর লভ্যাংশ বাবদ, আচ্ছা এটা 100 টাকা হবে না, এটা 100 টাকা, এটা 120 টাকা হবে, বুঝছো? এটা কত হবে? 120 টাকা। তাইলে সে শেয়ার কিনছে কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। বছর শেষে কত টাকা দিয়ে বিক্রি করছে? 120 টাকা। লভ্যাংশ বাবদ পাইছে কত টাকা? 10। তাইলে তুমি মুখে হিসাব করো, সূত্রের দরকার নাই। অ্যাকচুয়ালি সে কত টাকা লাভ করছে? 30 টাকা। শেয়ারের বেচা কিনাতে পাইছে 20 টাকা লাভ, আর লভ্যাংশ, শেয়ার লভ্যাংশ ডিভিডেন্ডে পাইছে 10 টাকা, তাহলে 30 টাকা। এই সূত্রের প্যাঁচ দিয়ে আসলে এই 30 টাকা বাহির করছে। ঠিক আছে, এটা হচ্ছে লভ্যাংশ 10 টাকা, তারপর শেয়ারের ক্রয় বর্তমান বিক্রয় মূল্য বিয়োগ P1 দ্বারা হচ্ছে তোমার বিক্রয় মূল্য বোঝায়, আর P0 দ্বারা ক্রয় মূল্য বোঝায়। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এখানে যদি লাভ হয়ে থাকে তাহলে লাভ আসবে, লস হয়ে থাকে লস আসবে মাইনাস আকারে। কথা কি বুঝছো? যেমন এখানে লসও হইতে পারতো, এখানে তোমার
90 টাকা দিয়ে বিক্রি করতে পারতো। 90 টাকা দিয়ে বিক্রি করলে কি লাভ হইতেছে না লস হইতেছে? 90 টাকা বিক্রি করলে স্যার লস হচ্ছে। কয় টাকা লস হইতেছে? 10 টাকা লস হইতেছে বিক্রয় বাবদে। আর আবার তোমার লভ্যাংশ পাইতেছি কত টাকা? 10 টাকা। তাহলে আলটিমেট কোনো লাভ থাকে নি আর? থাকে না, শূন্য। লাভ হইতেছে না লস হইতেছে না। তাহলে তখন হার কত হবে? 0%। 0% স্যার। তুমি কি আসলে বুঝছো নি ব্যাপারটা? জি স্যার বুঝতে পারছি। যদি তুমি বুঝো তাহলে আমি নেক্সট অঙ্কটাতে যাব। জি বুঝতে পারছি। তাহলে বুঝলে আমি পরের সূত্রতে যাব। আমার এই সূত্র শেষ। এই সূত্র কি আমার শেষ? অর্থাৎ আমার এই সূত্রটা শেষ। এই সিএফ মানেই হচ্ছে ডিভিডেন্ড, লভ্যাংশ। শেয়ার থেকে আমি যা বিনিয়োগ করছি তার থেকে আমি কত লভ্যাংশ পাইতেছি বছরে। আর ফি 1 মানে হচ্ছে বিক্রয় মূল্য, আর ফি 0 মানে হচ্ছে কি মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড় হইলে লাভ হয়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিলে লস হয়। যদি ছোট হয় তাহলে লস হয়। ঠিক আছে? আর এটা হচ্ছে শেয়ারের, এটা হচ্ছে ক্রয় মূল্য দিয়ে ভাগ দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? আমরা এবার দেখব আমাদের দ্বিতীয় সূত্র। কোন সূত্র আমাদের? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের মধ্যে কয়টা নিয়ম আছে? দ্বিতীয় সূত্র হচ্ছে কি, প্রত্যাশিত বা গড় মুনাফার হার। গড় মুনাফার হারের সংক্ষেপে প্রকাশ করা হয় কি আর বার দিয়া। কি দিয়া? এই আর বার দিয়া কি করা হয়? প্রকাশ করা হয়। তাহলে আমাদের দ্বিতীয় সূত্রের কয়টা নিয়ম আছে? দ্বিতীয় সূত্রের হ্যাঁ, কয়টা নিয়ম আছে? দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকবে, আর একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকবে না। যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র হবে এইটা। যদি মান দেওয়া থাকে এইটা হবে আমাদের সূত্র। আর যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে তাহলে আমাদের এই সূত্রটা হবে, অর্থাৎ সম্ভাবনার মান দেওয়া না থাকলে। আর এটা হচ্ছে কি, সম্ভাবনার মান দেওয়া থাকলে। তাইলে আমরা কয়েকটা অঙ্ক দেখি এটার উপরে, নাকি? ধরো আমরা একটু প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। সম্ভাবনার মান দেওয়া থাকলে যে কি মানে অঙ্ক দেখতে কেমন হয়, এটা হচ্ছে আমাদের এই বইয়ের 802 পৃষ্ঠা। ঠিক আছে, দেখো সম্ভাবনার মান দেওয়া থাকলে, কি থাকলে? মান দেওয়া থাকে। যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে কি করতে হবে? এখানে খেয়াল করো, সম্ভাবনার মান, একটা অঙ্ক নেই, ওকে। আমরা এখানে এই দুইটা নিয়ম শিখবো। আমরা কয়টা নিয়ম শিখবো? আমরা এখানে দুইটা নিয়ম শিখবো। আমাদের যে সূত্র, আমাদের সূত্রের মধ্যে আমরা অলরেডি মুনাফা হার নির্ণয়টা আমরা প্র্যাকটিস করছি। এখন আমরা প্র্যাকটিস করব গড় মুনাফার হার নির্ণয়। কি নির্ণয়? গড় মুনাফার হারকে প্রকাশ করা হয় আর বার দিয়া। কি বার দিয়া? আর বার দিয়া। এখানে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সম্ভাবনার মান যদি দেওয়া থাকে, আরেকটা আরেকটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকবে না। একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকবে না, আর একটা হচ্ছে কি সম্ভাবনার মান দেওয়া থাকবে। দুইটার জন্য দুই পদ্ধতি। এখন সম্ভাবনার মান যেটাতে দেওয়া থাকবে না সেটা নর্মালি বছর দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? বছর দিয়ে প্রকাশ করা হয়। যেমন এখানে যদি খেয়াল করো, এখানে আছে শেয়ার এক্স ও ওয়াই এর নিম্নে বর্ণিত তথ্যাবলী। বর্ণিত কি তথ্যাবলী? এখানে আছে বছর, সম্পদের এক্স এর হার, শেয়ার বলি বা সম্পদ বলি একই কথা। এদিকে মনোযোগ দাও। সম্পদ এক্স এর মুনাফার হার এটা, আর এটা হচ্ছে ওয়াই এর মুনাফার হার। তাহলে এখানে হচ্ছে এক্স শেয়ার আছে, এখানে আছে কি শেয়ার? ওয়াই শেয়ার। কয় বছরের তথ্য আছে এখানে? 3 বছর। এগুলো তাদের 3 বছরের মুনাফার হার। যেমন 2010 সালে এক্স এর মুনাফার হার ছিল 12%, অর্থাৎ 100 টাকা বিনিয়োগ করছে, প্রতি 100 টাকায় 12 টাকা করে মুনাফা পাইছে। আর ওয়াই শেয়ারে প্রতি 100 টাকায় 10 টাকা করে মুনাফা পাইছে, নাকি? এটা তো বেশি লাভজনক মনে হইতেছে। তারপরে হয়েছে 2011 সালে প্রতি 100 টাকায় 15 টাকা করে পাইছে, এটাতে ওয়াইতেও পাইছে প্রতি 100 টাকায় 15 টাকা করে। আর 2012তে, এটা ছিল 11 আগেরটা, এটা ছিল 12তে হচ্ছে প্রতি 100 টাকায় 18 টাকা করে পাইছে, আর ওয়াই শেয়ারে পাইছে প্রতি 100 টাকায় 20 টাকা করে মুনাফা পাইছে। এখন এগুলো তো হচ্ছে সিঙ্গেল বছর। এগুলো কি বছর? এগুলা সিঙ্গেল বছর। 10 বছরের মুনাফার হার দেওয়া, 10 সালের মুনাফার হার দেওয়া আছে, 11 সালের মুনাফার হার দেওয়া আছে, 12 সালের মুনাফার হার দেওয়া আছে, ঠিক না? ঠিক কিনা? 12 সালের মুনাফার হার দেওয়া আছে।
এখন এইখানে আবার সেমভাবে এগুলো হচ্ছে এক্সের মুনাফার হার, এক্স শেয়ার মানে আমি দুই জায়গাতে বিনিয়োগ করছি। কয় জায়গাতে বিনিয়োগ করছি? দুই জায়গাতে বিনিয়োগ করছি। একটা হচ্ছে আমার এক্স শেয়ার আর একটা হচ্ছে আমার কি ওয়াই শেয়ার। এক্স শেয়ারের মুনাফার আচরণ 3 বছরের এইরকম আসছে, ওয়াই শেয়ারের মুনাফার আচরণ 3 বছরে কিরকম আসছে? এরকম আসছে। এখন আমাদের গড় মুনাফা নির্ণয় করতে হবে। কি মুনাফা নির্ণয় করতে হবে? আমাদের গড় মুনাফা নির্ণয় করতে হবে। এখন এটার থেকে আমাদের সম্ভাবনা বা প্রবাবিলিটি দেওয়া আছে? নাই। তাহলে আমাদের গড় মুনাফা নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া, অর্থাৎ সম্ভাবনার মান দেওয়া থাকলে একরকম, আর সম্ভাবনার মান না দিয়ে এইভাবে বছর সিস্টেমে শুধু মুনাফার হার দেওয়া আছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের আরেক রকম। তাইলে আমরা সর্বপ্রথম দেখব আমাদের যে সম্ভাবনা ছাড়া যে পদ্ধতির সূত্রটা, আমরা ওইটাকে কি করব? ট্রাই করব। তো এটার সূত্র আমাদের কি? ধরো শেয়ার এক্সের জন্য কি শেয়ার এক্সের গড় মুনাফা নির্ণয়, কি নির্ণয়? গড় মুনাফা নির্ণয়। এখন শেয়ার এক্সে আমরা কিভাবে প্রকাশ করব? গড় মুনাফা নির্ণয়ের জন্য আর নির্ণয়, আর দেয়, কি দেয়? আর আয় দ্বারা, আয়ের কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করে। আর গড় আয় কি বলছি? গড় আয়ের জন্য বার দেয়, কি দেয়? বার দেয়। তাইলে গড় আয় নির্ণয়, গড় আয় নির্ণয় বা গড় আয়ের হার নির্ণয়, এটার জন্য আর বারে প্রকাশ করা হয়। তাহলে আর বার মানে কি? গড় আয়ের হার। কি? গড় আয়ের হার। এখন আমাদের যেহেতু এখানে প্রকল্প দুইটা বা আমাদের প্রজেক্ট দুইটা, একটা হচ্ছে এক্স প্রজেক্ট আর একটা হচ্ছে ওয়াই প্রজেক্ট, অর্থাৎ এক্স শেয়ার আছে আমাদের, ওয়াই শেয়ার আছে। এক্সের, এখন যেহেতু আমরা এক্সের গড় নির্ণয় করব, কিসের গড় নির্ণয় করব? আমরা এক্সের গড় নির্ণয় করব। এই জন্য আমরা এইখান দিয়ে নিচে ছোটো করে একটা এক্স লিখে দিছি। এই এক্স দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে এক্স প্রকল্পের বা এক্স শেয়ারের গড় আয়ের হার নির্ণয়। কনসেপ্ট ক্লিয়ার? এখানে জিনিসটা হচ্ছে যত বছর আছে, কি বললাম স্যার? যত বছর আছে বছরগুলোর যোগফল, বছরগুলোর কি যোগফল। সূত্রটা কি স্যার একবার লিখতাম এখানে? হ্যাঁ, এটার যদি সংক্ষেপে স্যারে এই আয়ের হারের সংক্ষেপে কি বলে জানো? এটার সংক্ষেপে বলে আর, এটার সংক্ষেপে বলে কি আর, এটারও সংক্ষেপে বলে আর। আর এগুলো হচ্ছে আয়ের হার, আর দ্বারা বোঝায় কি? আয়ের হার বা মুনাফার হার। আর আমরা এখন বের করবো গড়। তাহলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 আরও যদি থাকে RN, এইভাবে চলতে থাকবে। আর এখানে হচ্ছে বছর সংখ্যা, কিসের সংখ্যা? বছর সংখ্যা। তাহলে আমাদের আর এক্সে কি কি আছে? আমাদের আর এক্সে কি কি আছে আমাদের? বলো। আর এক্সে বছর কয়টা আছে আমাদের? তিনটা। 12%, 15%, 18%। তাহলে 12 যোগ 15 যোগ 18, কয়টা বছর টোটাল? 3টা বছর। এই জন্য আমরা 3 দিয়ে ভাগ দিব। তাহলে 12 যোগ 15 যোগ 18 ভাগ 3 কত হয়? 12 যোগ 15 যোগ 18, আগে যোগ করো আগে। 33,000 কত? 33টা 3 দিয়ে ভাগ দাও। মানে টোটাল 33 হয়। হ্যাঁ, 33টা 3 দিয়ে ভাগ দাও এবার। মানে স্যার পুরোটা ভাগ দেওয়ার পরে 33 হয় না, কেমনি ভাগ দিলে 33 হয়? 12 যোগ 15 এমনি দিলে কি হবে? আমারে কও তো তুমি, আগে যোগ দিবা। যোগ 45 হয়। যোগ কত হয়? 45 হয়। ভাগ 3 15। তাহলে 15। তাহলে এই এক্স প্রকল্পের অর্থাৎ এক্স শেয়ারের গড় আয়ের হার হচ্ছে 15। কত হয়েছে? 15। এবার যদি আমরা সংক্ষেপে, আমরা এবার ওয়াইয়েরটা বাইর করব, সংক্ষেপে বের করব। এটা আর এত বিস্তারিত স্যারে দেখাবো না, এখানে স্যারে লিখব শেয়ার ওয়াইয়ের, শেয়ার কি? ওয়াইয়ের গড় আয়ের, হ্যাঁ দেখো, আয়কে আর দ্বারা প্রকাশ করা হয়। আয়কে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। আর গড় আয়কে কি দ্বারা প্রকাশ করা হয়? আর বার দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখবো আর বার কোন প্রকল্প? ওয়াই না, ওয়াই শেয়ার, এই জন্য নিচে দিয়ে ওয়াই দিলাম। তারপর আমরা শর্টকাটে লিখে দিই 10 15 20 কি 10 যোগ 15 যোগ 20 ভাগ, যেহেতু 3 বছর 3, তাহলে 10 15 20 যোগফল কত হয়? 10 15 20 10 15 20 যোগফল কত হয়? 45।
শিওর? জি স্যার। 45 হয় এটারও ভাগ 3, তাহলে কত হয়? 15 হয়। তাইলে এটারও গড় আয়ের হার 15, এটারও গড় আয়ের হার 15। অর্থাৎ এভারেজে 3 বছর এক্স প্রকল্পতে মুনাফা আসছে গড়ে 15% করে, আর ওয়াই শেয়ারেও 3 বছরে গড়ে মুনাফা আসছে 15% করে। কনসেপ্ট কি ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কোন পদ্ধতি? প্রবাবিলিটি নাই, অর্থাৎ সম্ভাবনার মান দেওয়া নাই ওই পদ্ধতি, শুধু বছর। আর কি নির্ণয় করছি আমরা এখানে? গড় আয়ের হার নির্ণয় করছি। কোন পদ্ধতিতে? সম্ভাবনার মান দেওয়া না থাকলে যে পদ্ধতিতে করা হয় ওইটা। তাহলে এখন আমরা গড় প্রত্যাশিত আয় বা গড় মুনাফার হার নির্ণয়ে যে দ্বিতীয় সূত্রটা, সেটা হচ্ছে কি? সম্ভাবনার মান দেওয়া থাকলে। কি দেওয়া থাকলে? সম্ভাবনার মান দেওয়া থাকলে। সম্ভাবনার মান দেওয়া থাকলে আমরা এই পদ্ধতি যেটা আছে এটা দিয়ে করব। এখন এটার জন্য আমরা একটা অলরেডি অঙ্ক লিখলাম, এখানেও সেম সিস্টেম, এগুলো ডাটা সব সেমই, তো আমরা দুইটার রেজাল্ট একই আসবে। আমরা এত কিছু করব না, আমরা ভিন্ন ভিন্নই করব, একটা করলে আমাদের হবে এখানে। তো দেখো, শেয়ার এ, শেয়ার এ কিসের? শেয়ার এ এর কি মান দেওয়া আছে এখানে? এই যে গটার সম্ভাবনা, বা শেয়ার বিতে দেখাও তুমি, সম্ভাবনার হার দেওয়া আছে। কি দেওয়া আছে? সম্ভাবনার হার দেওয়া আছে, আর মুনাফার হার দেওয়া আছে। দেখো তো এখানে কি কোনো বছর দেওয়া আছে এখানে? এখানে কিন্তু কোনো বছর নাই, এখানে জাস্ট কিছু অবস্থার কথা বলা আছে। যেমন চাঙ্গা ভাব, ব্যবসা যখন চাঙ্গা ভাব থাকে তখন কেমন আসে, আর যখন স্বাভাবিক থাকে তখন কেমন আসে, সম্ভাবনা কত থাকে আর কি। অর্থাৎ অর্থাৎ এই সম্ভাবনা দ্বারা বোঝাচ্ছে যে চাঙ্গাভাবে মুনাফা আসে 7%। কত পার্সেন্ট? 7%। আবার সেই ক্ষেত্রে এটার সম্ভাবনা, এটার নিশ্চয়তা, সম্ভাবনা হয়েছে 25%। অর্থাৎ 25% গড়ার সম্ভাবনা আছে যে 7% মুনাফা হবে। 15% যে মুনাফা হবে এটা গড়ার সম্ভাবনা হয়েছে 50%, মানে 50% শিওর। তারপর 20% যে মুনাফা হবে মন্দাভাব অবস্থায়, এটার সম্ভাবনা হয়েছে 25%। মানে সম্ভাবনা তো বুঝো, মানে এটা গড়ার চান্স কতটুকু। ঠিক আছে? এইভাবে আমরা মুনাফার হার নির্ণয় করব। কি করবো? এইভাবে আমরা মুনাফার হার নির্ণয় করব। তো গড় মুনাফার হার সম্ভাবনার পদ্ধতিতে, সম্ভাবনার মান দেওয়া থাকলে গড় মুনাফার হার নির্ণয়। কোন নির্ণয়? আমরা জাস্ট দুইটা অঙ্কের যেহেতু ডাটা সব সেম, আমরা জাস্ট একটা দিয়েই করবো, একটা করব। গড় মুনাফার হার সূত্রটা কি? আর বার সমান সমান, মনে আছে? সূত্র মনে আছে? R1 R2 R3 আর ভাগ ফি ওয়ান গুণন R1 যোগ ফি টু গুণন R2, তারপরে যোগ, এইভাবে চলতে থাকবে। বুঝতে পারছো? যতটা থাকবে চলতে থাকবে এটা। তাইলে এবার বলো তো, আমরা ধরো শেয়ার বি দিয়ে শুরু করি, তাহলে আর বার নিচে আমরা বি দিব। কি দিব আমরা নিচে? বি দিব। তাহলে চাঙ্গা ভাব সম্ভাবনা কত পার্সেন্ট? সম্ভাবনা কত পার্সেন্ট? দেখো, সম্ভাবনার দশমিকে লিখবা। সম্ভাবনারে কিসে লিখবা? সম্ভাবনারে কিসে লিখবা? দশমিকে লিখবা। 25% 0.25 লিখবা। আর এই যে মুনাফার হার যেটা, এটারে পুরা গোটা লিখবে। এটারে কি লিখবে? পুরা গোটা লিখবা। যদি তুমি গোটা লেখো তাইলে আর 100 দিয়ে গুণ করার দরকার নেই। আর তুমি এই 7%ও যদি তুমি দশমিকে লেখো, এই 7%ও যদি তুমি দশমিকে লেখো, তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে শেষে। তো আমি 100 দিয়ে গুণ দিব না, আমি ডিরেক্ট 7 লিখে দিচ্ছি। হ্যাঁ, 25% 7 দিলে 2 এই। ওকে, সমস্যা নাই। তারপর হচ্ছে 0.50 গুণন 15 যোগ 25 গুণন 20 কত আসে দেখো তো? 7.25 দিয়ে গুণ দাও স্যারের কাছে দাও, এখানে দেখো। 7 যদি আমরা 0.25 দিয়ে গুণ দেই, 7 গুণন 0.25, তাহলে আমাদের আসতেছে কত? 2 আসে। এটা কিভাবে 2 আসার তো কথা না। তোমার কম তোমার ঠিক আছে নি?
এবার দেখো 2 আসেনি, দেখো 7 গুণন 0.25 কই, এবার তো 2 আসে না, এবার তো 1.75 আসছে। তোমার ক্যালকুলেটর সেটিং ঠিক ছিল না, এখন আমি ঠিক করছি। 1.75, তারপর 15 গুণন 0.5, এটা আসবে 7.5, 7.5, আর 20-এর 25%, এটা আসবে 5 আসবে। কত আসবে? 5। 20 গুণন 0.25, 5 আসছে, ঠিক আছে। তাইলে আমরা যোগ করে ফেলি, 5 যোগ 7.5 যোগ 1.75, কত আসছে? 14.25। কত আসছে? 14.25। এই 14.25 হচ্ছে তোমার এই প্রবাবিলিটি সিস্টেমে বি নম্বর শেয়ার, অর্থাৎ এটার গড় মুনাফার হার। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের ওইটাতে আর এটাতে পার্থক্য কি? একটাতে প্রবাবিলিটি অর্থাৎ মুনাফার হার দেওয়া থাকে, আর একটাতে মুনাফার হার দেওয়া থাকে না। যেটাতে মুনাফার হার দেওয়া থাকে না সেখানে আবার বছর দেওয়া থাকে, সাল দেওয়া থাকে, ওই জন্য বছর সংখ্যা দিয়ে ভাগ দিই আমরা। কনসেপ্ট ক্লিয়ার? তো তোমার স্যারে একটা জিনিস বলি, মনোযোগ দিয়ে শুনো। এই যে এই অঙ্কটা দেখছো, এই অঙ্কটা কি সম্ভাবনা দিয়ে না? এই অঙ্কটা সম্ভাবনা দিয়ে কিনা? এই অঙ্কটা সম্ভাবনা দিয়ে এই অঙ্কটা। তো এটা স্টক এ দেওয়া আছে, স্টক বি দেওয়া আছে। এটা কি? এটা মুনাফা না? এটা পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর হচ্ছে আমাদের 815 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 815 পৃষ্ঠা। তাইলে অঙ্ক নাম্বার হচ্ছে আমাদের সমস্যা 4। এখানে এই যে স্টকে এই যে এই মানগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে আর এর মান, মানে আয়ের হার। এই যে মানগুলো দেওয়া আছে এগুলো কিসের মান? আর এর মান অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর এই হচ্ছে সম্ভাবনা। তাইলে স্টক এর মান এটা, এই যে আর বার মানে কি? গড় আয়ের হার না? আর নিচে দিয়ে এ দিছে মানে কি বুঝাইছে? অর্থাৎ এর গড় আয়ের হার নির্ণয় করছে। এটা কোনটার? স্টক এর গড় আয়ের হার নির্ণয় করছে। এখন স্টক এর টোটাল অবস্থা কয়টা আছে? 1, 2, 3টা মুনাফা, 3টা মুনাফার হার দেওয়া আছে, কি 3টা আয়ের হার দেওয়া আছে, আর সম্ভাবনা। তাইলে আমরা জানি এটার সাথে এটা গুণ হবে, তারপরে সেটা যোগ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তিনোটার গুণফল যোগ করলেই আমাদের চলে আসে গড় আয়ের হার। যেমন এখানে দেখো এই যে -0.15, এই যে দেখো -0.15, তারপরে দেখো এখানে কি করছে 0.20, এই যে 0.20, তারপরে যোগ আবার 0.50, তারপরে 0.20, এই যে 0.20, 0.50, তারপর 0.60 আর 0.30, এই দেখো 0.60, 0.30, এগুলোর গুণ কইরা গুণফলটা যোগ করছে না, আবার মাইনাসেরটা মাইনাস, প্লাস মাইনাস হবে, সমস্যা নাই। তাইলে 0.25 হয়েছে। কত হয়েছে? যেহেতু সবগুলোরে দশমিকে ট্রান্সফার করছে বা দশমিকে দেওয়া আছে, এখানে পার্সেন্টেজ যে নাই, তাহলে 0.25 আমরা 100 দিয়ে গুণ দিব। কত দিয়ে গুণ দিব? 100 দিয়ে গুণ দিলে 25% আসবে। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক সেম ভাবে এরকম তোমার স্টক বি, যেটা স্টক বি এর আয়ের হার 3টা আছে। এখানে কয়টা আছে? 3টা আছে। 0.20, 0.30, 0.40, আর সম্ভাবনা আছে এখানে 0.20, 0.50, 0.30। ঠিক সেম ভাবে এইটার মতো এই তোমার এইটাকেও এইভাবে গুণ দিতে হবে। 0.20 গুণন 0.20, দেখো এখানে 0.20, 0.20, তারপর 0.50, 0.30, দেখো 0.30, 0.50, সেমভাবে 0.40, 0.30 গুণ করছি। তারপর এখানে তোমার এই অ্যাকচুয়ালি 100 দিয়া গুণ করার কারণে 31% হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে, তাইলে এবার আমরা যাব আদর্শ বিচ্যুতিতে। কিছু যাব আমরা আদর্শ বিচ্যুতি, যার আরেক নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যার একটা প্রতীক আছে, প্রতীকরে বলা হয় সিগমা। প্রতীকরে বলা হয় কি? সিগমা। এই যে এটা, এই সিগমা প্রতীক এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে এ এর সিগমা বা এ এর আদর্শ বিচ্যুতি বা এ এর স্টকে এর কোনটা সিগমা প্রতীক? এ যে এটা একদম এটা সারা যে লিখছি, এটাই হচ্ছে আদর্শ বিচ্যুতি বা সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলে ইংরেজিতে। তো আমরা এখন আদর্শ বিচ্যুতি শিখবো। আদর্শ বিচ্যুতির মধ্যে 2টা পদ্ধতির সূত্র। সম্ভাবনার মান দেওয়া থাকলে এক পদ্ধতিতে করব, আর সম্ভাবনার মান দেওয়া না থাকলে আরেক পদ্ধতিতে করব আমরা। এটুকু তো ক্লিয়ার? তাহলে এইখানে যেহেতু অঙ্কটা আছে আমাদের, তাহলে আমরা এই অঙ্কটা থেকে সম্ভাবনার মান দেওয়া থাকলে যেই পদ্ধতি, আমরা সেই পদ্ধতি, এটা আমরা ডিরেক্টলি আর করবো না, আমরা এখান থেকে বুঝে ফেলি। ক্লিয়ার? দেখো আমাদের আদর্শ বিচ্যুতির
সূত্রটা কি আমরা যদি একটু এখানে দেখি, ব্যাপারটা আদর্শ বিচ্যুতির সূত্র, আদর্শ বিচ্যুতির সূত্র যদি সম্ভাবনার মান দেওয়া থাকে, কি থাকে, যদি সম্ভাবনা থাকে, মান থাকে, তখন আমাদের সূত্রটা হয় কি হয়, আর থেকে, আর মানে হচ্ছে আয়ের হার, আর থেকে, আর মানে কি আয়ের হার থেকে গড় আয়ের হার বিয়োগ যাবে, কি বিয়োগ যাবে, গড় আয়ের হার বিয়োগ যাবে। তারপরে সেই বিয়োগ ফলকে বর্গ করতে হবে, স্কয়ার, কি করতে হবে, সেই স্কয়ারকে প্রবাবিলিটি দিয়ে, অর্থাৎ সম্ভাবনার যে মান দেওয়া থাকবে সেই মানের সাথে গুণ করতে হবে। এইভাবে প্রত্যেকটারে গুণ করলে প্রত্যেকটার গুণফলকে সামেশন করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে, কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমাদের এই কলাম সিস্টেম করবো আমরা এটাকে, কি সিস্টেম করবো আমরা এটাকে, কলাম সিস্টেম, নরমালি আমরা এটাকে কলাম সিস্টেম করবো। তো আমাদের এখানে কি কি উপাদান আছে, আর উপাদান আছে, তারপর আর বার অর্থাৎ গড় আয়ের হার আছে, এটা হচ্ছে শুধু আয়ের হার, আর এটা হচ্ছে গড় আয়ের হার। তো শুধু আয়ের হার থেকে গড় আয়ের হার বিয়োগ কইরা সেই বিয়োগ ফলরে স্কয়ার করব, বর্গ করব। এই যে দেখো এখানে আয়ের হার, এটা কি, এটা আয়ের হার। এই যে এটা কোন করতেছি আমরা, স্টকে, অর্থাৎ স্টকে মানে এটা। তাহলে এখানে বিয়োগ 0.15, 0.20, 0.60 আনছি নি আমরা, বিয়োগ 0.15, 0.20, 0.60। এবার হচ্ছে গড় আয়ের হার, আমরা এই গড় আয়ের হার নির্ণয় করছি না এখানে। এই যে এটা স্টক এর গড় আয়ের হার 25% নির্ণয় করছি না আমরা এখানে, করছি। তো এটা নির্ণয় করার কারণে আমরা এটা পাইয়া গেছি, এই জন্য আমরা এখানে এটা বসাইয়া দিছি। তাহলে আমাদের সূত্রের এটা কি মনে আছে, সূত্রটা কি মনে আছে, সামেশন আর বিয়োগ আর বার স্কয়ার, তারপর গুণন হয়েছে কি প্রবাবিলিটির মান বি, কি বোঝায়, বর্গ করছি। তাহলে দেখো আমাদের এখানে আরও নিয়ে আসছি আর বারও নিয়ে আসছি। তাহলে এই যে এখানে বিয়োগের একটা কাজ করতে হবে, কিসের কাজ করতে হবে, এখানে বিয়োগ। এই জন্য এখানে আমরা আর অর্থাৎ আয়ের হার বিয়োগ গড় আয়ের হার বা আর বার বিয়োগ করছি, অর্থাৎ এটা থেকে বিয়োগ এটা, অর্থাৎ -15 -0.15 বিয়োগ 0.25 বিয়োগ করলে হয় -0.40, ক্যালকুলেটর দিয়ে করবা, সমস্যা নাই। তারপর 0.20 থেকে 0.25 বিয়োগ করলে বিয়োগ 0.05 থাকে, করবা। এবার এই বিয়োগ ফলরে স্কয়ার করতে হবে, কি করতে হবে, স্কয়ার করতে হবে। এই জন্য আর বিয়োগ আর বার এটাই হচ্ছে বিয়োগ ফল, আর এটার উপর স্কয়ার দিয়ে দিচ্ছে। তাহলে 0.40 -0.40 স্কয়ার করলে 0.16 হয়, -0.05 স্কয়ার করলে 0.0025 হয়, 0.35 কি স্কয়ার করলে 0.1225 হয়। কথা কি বুঝছো, স্যারের কথা কি বুঝছো, স্যারের কথা তো চিটেঙ্গা ভাষা চলে যেতেছে হঠাৎ করে। আচ্ছা দেখো, এবার দেখো এখানে সম্ভাবনা আছে না এখানে, আর এই সূত্রের মধ্যেও সম্ভাবনা আছে না আমাদের, এই জন্য এখানে সম্ভাবনা নিয়ে আসছি। 0.20, 0.50, 0.30 এই যে এখানে আছে 0.20, 0.50, 0.30 এই সম্ভাবনা স্টক এ এর জন্য সেম, স্টক বি এর জন্য সেম। ঠিক আছে, যখন একটা দিবে তখন ধরে দিবে দুইটার জন্যই একটা। এবার আমরা কি করব, এখানে আমরা আর থেকে আর বার বিয়োগ দিয়ে সেটার স্কয়ার করছি, কি করছি, স্কয়ার করছি। এই হচ্ছে সেই আমাদের স্কয়ার, ঠিক আছে, বর্গ করছি। সেই বর্গরে এবার আমরা সম্ভাবনার মান দিয়ে গুণ করবো। তাহলে 0.16 গুণন 0.20 সমান 0.032, 0.0025 গুণন 0.50 সমান 0.00125। এবার এই যে কয়টা আসছে আমাদের, টোটাল 3টা কাজ করছি এরকম আমরা, 1 2 3। এখন 3টারে যোগফল এটারে প্রকাশ করে এই সামেশন দিয়ে, এই সামেশন মানে হচ্ছে 3টারে আমরা যোগ করব, কি করব আমরা 3টাকে যোগ করব। এই যে 3টারে আমরা যোগ করে দিছি, যোগ করতে দিয়ে আসছে 0.07। এটাই হচ্ছে আমাদের যোগফল, অর্থাৎ এটা সমান এটা। কনসেপ্ট ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে আমাদের স্টক এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, 0.07। তুমি কি জিনিসটা বুঝছো না বুঝো নাই? এখন আমাদের কথা আছে এখানে তো আমাদের একটা সূত্রের মধ্যে এখানে আমাদের একটা রুট আছে, কি আছে আমাদের একটা এখানে রুট আছে। তাইলে এই 0.07 এটারে আমাদের রুট করতে হবে না? এই যে দেখো 0.07 এটাকে রুট করছি, দিয়ে আসছে আমাদের যা আসছে
সেটার আবার 100 দিয়ে গুণ করছি। কত দিয়ে গুণ করছি? 100 দিয়ে গুণ করছে। যদি দেখো স্যার এখানে দেখাই ফলাফলটা, দেখো ফোকাস, রুট 0.07 কত আসছে? 0.07 কত আসছে দেখো, 0.264 আসছে নি আচ্ছা স্যার, গুণন 100 কত আসছে? 26.45 আসছে নি। আচ্ছা স্যার, তো 45-এর পরে যেহেতু 7 আছে এই জন্য 46 বানাই নিছে এটারে। 26.46% মিলছে অঙ্ক? এই যে মিলছে। তুমি কি কনসেপ্টটা বুঝছো নি এমনি টোটাল? বুঝছি স্যার। এখন তাইলে আমরা এই জিনিসটা শিখলাম নাকি? এই জিনিসটা শিখলাম। এখন এইটার আরেকটা বিকল্প পদ্ধতি আছে, আরও শর্টকাট, কোনো বক্স টক্স করা লাগে না। কি করা লাগে না? কোনো বক্স টক্স করা লাগে না। এই সেম সিস্টেম দেখো, এই যে এখানে দেওয়া আছে সিকিউরিটি কত, এই সিকিউরিটি এর আয়ের হার হচ্ছে 0.30, 0.10, 0.25, 0.15 আর সম্ভাবনা দেওয়া আছে 0.25, 0.15, অর্থাৎ 4টা দেওয়া আছে। মান কয়টা দেওয়া আছে? 4টা। উপরেরটা হচ্ছে সম্ভাবনা, এখানে এটা তৃতীয়টা হচ্ছে সিকিউরিটি এ, তৃতীয়টা হচ্ছে কি সিকিউরিটি বি। এখন আমাদের সূত্র তো হচ্ছে কোনটা? আমরা সারা তো তোমার সূত্রের কথা বলছি যে আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে এটা, সামেশন আর বিয়োগ আর বার স্কয়ার গুণন প্রবাবিলিটি, আর একটা এটা আছে নাকি? এখন সারারা কলামের মতো করছি। কি মতো করছি? কলামের মতো করছি। মাত্রই তুমি দেখলা কলামের মতো করছি। এখন যে অঙ্কটা দেখাচ্ছে এটা হচ্ছে সমস্যা তোমার 43, পৃষ্ঠা নম্বর 863। তাইলে এখানে দেখো, এখানে আমরা ডিরেক্টলি যদি আমরা এই জিনিসটারে কলামে না করে এখানে ওই সূত্রটা দিয়া করি, এখানে কয়টা মান আছে? এখানে সিকিউরিটিতে কয়টা আছে? একটা হার আছে, দুইটা আছে, তিনটা আছে, 4টা হার আছে। 4টা হারের জন্য 4টা সম্ভাবনা আছে। তাইলে আমরা চাইলে এটারে এইভাবে করতে পারি, R1, R2, ঠিক আছে, R3, R4, অর্থাৎ 4টা আয়ের হার আছে। 4টা আয়ের হারের জন্য 4টা নিছি, আর সেইমভাবে এই সূত্রটারে এখানে বসাইছি, জাস্ট এটারে এখানে বসাইছি স্কোয়ার দিন। তাহলে 0.10 বিয়োগ 0.165 স্কোয়ার গুণন আবার এটার প্রবাবিলিটি 1, অর্থাৎ এই 0.25, 0.30-এর সাথে হচ্ছে 0.25, 0.30-এর সাথে হচ্ছে কত? ও এটা হচ্ছে বি এর অঙ্ক, এটা সিকিউরিটি বি। তাহলে 0.10-এর সাথে হচ্ছে 0.25, তাহলে এই যে 0.10, আর এটা হচ্ছে এই চারোটার, এই 10, 20, 15, 25, এই চারোটার একটা আয়ের গড় আয়ের হার নির্ণয় করা হয়েছে না? এই গড় আয়ের হার নির্ণয়ের এটা অলরেডি তোমাকে বুঝেছি স্যারে। গড় আয়ের হার নির্ণয় করবা, দেন হচ্ছে এইগুলো এখানে বসাইয়া একটা একটা করে কমপ্লিট করবা। এখানে টোটাল ধরো স্যার যদি এখানে একটু এঁকে দেখাই, এটা হচ্ছে একটা, এইটা হচ্ছে একটা, তারপর তোমার এইটা হচ্ছে একটা, তারপর এইটা হচ্ছে একটা। তাহলে 1, 2, 3, 4। এখানে আছে কয়টা? 1, 2, 3, 4টা, 1, 2, 3, 4টা। তাহলে সম্ভাবনার সাথে এইটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, বা এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। যেহেতু সম্ভাবনার মান একটা দেওয়া আছে, তাহলে এ এর জন্য সম্ভাবনার মান এগুলা, বি এর জন্য সম্ভাবনার মান এগুলা, ঠিক আছে? আর টেবিল আকারেও করতে পারো, তুমি চাইলে এইভাবেও করতে পারো, খুব সিম্পল। এখানে আমরা যেটা করি সেমভাবে, আমরা এখানে তোমার আয়ের হার নিছি একটা, তারপর গড় আয়ের হার থেকে ওটা বিয়োগ দিছি, সেই বিয়োগ ফলটা আবার স্কোয়ার করছি, সেই বর্গ করা অর্থাৎ স্কোয়ার করা ফলটা আবার 0.25 সম্ভাবনা, এটা হচ্ছে সম্ভাবনার মান। এইগুলো হচ্ছে সম্ভাবনার মান, এগুলা এটার সাথে এটা গুণ, আবার এটা বর্গ করে এটার সাথে গুণ যোগ করে, তারপরে এই যে দেখছো 1, 2, 3, 4, দেখছো 1, 2, 3, 4, চারোটা আসছে একদম ওইটা। তারপরে এটা আমরা বক্স করে মূলত এটা পাই, বক্স করে মূলত কি পাই? এটা পাই। এটার উপর রুট দিয়ে তারপরে করি। তো বক্স না করে তুমি ডিরেক্ট এইভাবেও করতে পারো। দেখো আমরা জাস্ট নিয়মগুলো বোঝার জন্য অঙ্কগুলো নিচ্ছি। এটা হচ্ছে সমস্যা 44। আমরা পুরো অঙ্ক করব না, এখানে কি করব না, আমরা পুরো অঙ্ক করব না। আমরা এতক্ষণ জানছি আদর্শ বিচ্যুতি নির্ণয় সম্ভাবনার মান দেওয়া থাকলে, কি দেওয়া থাকলে? সম্ভাবনার মান দেওয়া থাকলে, অর্থাৎ আমাদের এই সূত্রটা, কোন সূত্রটা?
আমাদের এই আদর্শ বিচ্যুতি প্রত্যাশিত গড়, সরি এটা না, এটা আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির পরিমাণ, এটারে বলে সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক আছে, তো আমরা এতক্ষণ দেখছি এটা দেখছি, আমরা কোনটা দেখছি এতক্ষণ? আমরা এটা দেখছি, সম্ভাবনার মান দেওয়া থাকলে। এবার আমরা দেখব এইটা, দেখব আমরা এটা দুইভাবেই করা যায়, কলাম দিয়েও করা যায় টেবিল আকারে, আর একটা হচ্ছে ডাইরেক্ট সূত্র সিস্টেমে। তোমাকে একটু আগে এটা যেইভাবে দেখাইছি ওইটা দুইভাবে করা যায়, তবে আমার কাছে ওভারঅলি কলাম আকারে ভেজাল লাগে বেশি, সময় বেশি লাগে। এইভাবে করলে আমার মধ্যে টাইম কম লাগে, মনোযোগ দিয়ে যদি তুমি করতে পারো সঠিক হবে। তাহলে আমরা এখন এটা দেখব, ঠিক আছে? এটা বোঝার জন্য আমরা এখানে অঙ্ক এটা নিছি। এখানে 4 বছরের মুনাফা দেওয়া আছে, দুইটা কোম্পানি, একটা হচ্ছে নীরা ফুডস আর একটা হচ্ছে লিমা গার্মেন্টস। তো এদের মুনাফার হার এত, এইটা 4 বছর, আর সম্ভাবনার মান না দেওয়া থাকলে নর্মালি ওইটা বছরের হয়। কি হয় ওইটা? বছরের হয়, আর শুধু মুনাফার হার দেওয়া থাকে। তাইলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয়ের আগে, আদর্শ বিচ্যুতি নির্ণয়ের আগে কি কি মান লাগে? গড় আয়ের হার লাগে, কি লাগে? আর বার বা গড় আয়ের হার লাগে। আর আয়ের হার তো এখানে আছেই, আয়ের হার, শুধু আর, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে শুধু আর। আমাদের নির্ণয় করতে হবে গড় আয়ের হার। কি লাগবে? গড় আয়ের হার। এই গড় আয়ের হার অলরেডি করছে, এই যে দেখছো, এই ধরো নীরা ফুডস দিয়ে করছে। নীরা ফুডসের 4 বছরের প্রফিটের 4 বছর দিয়ে ভাগ দিয়ে 18% করছে, ডান। এবার আসো আদর্শ বিচ্যুতিতে আসো। এবার কি আদর্শ বিচ্যুতিতে আসো। আদর্শ বিচ্যুতির সূত্রটা তোমাদের স্যারে দেখাইছিলাম না? এই কাগজে স্যারে যেটা লিখে দিছি একদম সেম হুবহু, কোনো পার্থক্য নেই। আর বিয়োগ আর বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n-1 আর হচ্ছে রুট। এখন এখানে মানগুলো কিভাবে আনবা? এই আর মানে হচ্ছে, আচ্ছা এখানে কয় বছর আছে? এখানে টোটাল মুনাফা 4 বছর। 4 বছর, তার মানে 4 বার বসবে। কয়বার বসবে এটা? কয়বার বসবে এটা? 4 বার। এই কোনটা? এই শুধু এইটুকু, শুধু এইটুকু 4 বার বসবে। দেখো, 1 বার 2 বার 3 বার 4 বার বুঝছে কি না? এর মধ্যে R1 15%, 17%, 19%, 21%। দেখো 15%, 17%, 19%, 21% আসছে নি? আর এটার যে গড় আমরা যেটা বাইরে করছি 18%, সেটাই যে 18, 18, 18, 18, দেখছো? তারপরে স্কোয়ার করা লাগছে না? এই স্কোয়ার বর্গ করছি আমরা ফলাফলটার, অর্থাৎ 15 থেকে 18 বিয়োগ দিয়ে যেটা আসবে সেটারে আমরা স্কোয়ার করছি। স্কোয়ার করার পরে কি কি আসছে দেখো, 15 থেকে 18 গেলে কত থাকে? 15 থেকে 18 গেলে কত থাকে? 9। 15 থেকে 18 গেলে থাকে -3। কত থাকে? স্কোয়ার করলে মাইনাস থাকে না, মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে 3 তিরিকা 9 আসছে নি? তারপরে তোমার 17 থেকে 18 গেলে কত থাকে? -1 থাকে। স্কোয়ার করলে মাইনাস থাকে না, 1 1 1। তারপর সেমভাবে 19 থেকে 18 গেলে +1 থাকে, 1-এর উপর স্কোয়ার করলে একই হয়। তারপর 21 থেকে 18 চলে গেলে থাকে +3, তো 3-এর উপর স্কোয়ার করলে 9 হয়। দেখছো নি? 9 9 যোগ 1 যোগ 1 যোগ 9। এবার আমাদের বছর কয়টা দেখো তো? 1 2 3 4 বছর কত? 4। আমরা n এর মধ্যে আমরা 4 লিখবো। কত লিখবো আমরা n এর মধ্যে? n এর মধ্যে 4 লিখবো। আর সূত্রের -1 আছে, কি আছে? -1 আছে, 1 বিয়োগ করে দিবে। জন্য এখানে হয়ে গেছে কত? 3 হয়ে গেছে। কত হয়েছে? 3। তাহলে 20 রে 3 দিয়া ভাগ দিব। কত রে ভাগ দিব? 20 রে 3 দিয়া ভাগ দিব। দেখো 20 কে আমরা 3 দিয়া ভাগ দিব। 20 ভাগ 3 কত আসছে? 6.666। এটারে আমরা রুট করব। রুট করছে দিয়ে কত আসছে আমাদের? 2.58 আসছে। কত আসছে দেখছো? 2.58 আসছে। এই এটা সহজ না কঠিন? সহজ। সিবি বা কোভেরিয়েন্স। আমাদের আরেকটা সূত্র কি আছে? সিবি। এই যে বিভেদাঙ্ক, সরি কোভেরিয়েন্স না, কোএফিসিয়েন্ট, সিবি। এটা কি আমরা নির্ণয় করতে পারবো? আমাদের যদি স্ট্যান্ডার্ড ডিভিশনের মান বের করা থাকে আমার হাতে, যেগুলো আমি উপরে করছি এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন মান, আর আমার এই যে আর বার অর্থাৎ গড় আয়ের হার যদি আমার আগে সূত্র আমার নির্ণয় করে থাকি, আমি জাস্ট শুধু ওই মানগুলো এনে বসাইয়া 100 দিয়া গুণ দিলে আমাদের সিবি বের হয়ে যাবে। যেমন এই অঙ্ক তুমি দেখো, এই অঙ্কতে প্র্যাকটিক্যালি আছে লিমা গার্মেন্টস। কোন গার্মেন্টস? আচ্ছা লিমা গার্মেন্টস না, আমরা দেখবো নীরা ফুডস দেখবো। আমরা কোন ফুডস দেখবো? নীরা ফুডস। দেখো নীরা ফুডসের গড় আয়ের হার কত? কত? 18%। কত পার্সেন্ট? 18%। কত পার্সেন্ট? 18%। আর তার আদর্শ বিচ্যুতি কত আসছে?
কত আসছে 2.58% আসছে না? তাইলে এবার দেখো এখানে কি করছে, এই যে দেখো এই যে আর বারের মান 18% আসছে নি, এই যে এই 18% এখানে লিখছি নি 18 লিখছে লিখছে। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই যে আমরা বের করছি না, এই যে দেখো আদর্শ বিচ্যুতি, এটা কোনটার, এটা হচ্ছে এই নীরা ফুডসের আদর্শ বিচ্যুতি। নীরা ফুডসের আদর্শ বিচ্যুতি কত আসছে? 2.58 আসছে না? দেখো 2.58 লিখছে নি উপরে, লিখছে 100 দিয়ে গুণ দিছে, দেখছো 14.33%। শেষ, সহজ না? আর এটা হচ্ছে তোমার লিমা গার্মেন্টসের, ওদেরও গড় আয়ের আছে, ওরও এই আদর্শ বিচ্যুতি আছে এটা, আর এই আদর্শ বিচ্যুতির মান দিয়ে এটা করছে। এই যে উপরে হচ্ছে তোমার আদর্শ বিচ্যুতি আর নিচে হচ্ছে তোমার গড় আয়ের হার গুণন 100 সমান এখানে আসছে 64.64%।